আচ্ছা, আপনারা একটু জানান যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। শুনতে পাচ্ছেন আমাকে? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে, স্ক্রিনও দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আসেন আমরা তাহলে ফুল কনসেপ্টটা সম্পর্কে একটু জানবো, এরপরে আমরা কোশ্চেন অ্যান্সার পর্বে যাবো। সবাই একটু মিট করে রাখবেন। বারবার বলি, আপনার এই টাইপের কোশ্চেন গুলো মূলত আপনার ডেটা বেসড কোশ্চেন হবে না। এখানে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। আপনি যদি 45 এর কোশ্চেন দেখেন, এখানে ডেটা দেওয়ার কোনো সুযোগই ছিল না। আর 46 এ যদি আপনি দেখেন, এখানে একটা প্রশ্নের মান ছিল 15 নাম্বার। ঠিক আছে? তো 15 নাম্বারের মধ্যে আপনি যদি খেয়াল করে দেখবেন যে 3টা প্রশ্ন দিয়ে দিছে। ঠিক আছে? 3টা প্রশ্ন মানে হচ্ছে কি আপনার ক খ গ টাইপের। তো একটা ইজিলি হচ্ছে আমরা পাচ্ছি 5 5 5। ঠিক আছে? আর একটা লাস্টের যে প্রবলেম সলভিংটা দিচ্ছে সেখানে 4টা প্রশ্ন ছিল, ক খ গ ঘ। এইটা হচ্ছে অনেকটা আপনার সরকারিভাবে যে পরীক্ষাগুলো হয় সেখানে আপনার সৃজনশীল টাইপের কিছু প্রশ্ন থাকে না, সেই টাইপের কিছু কোশ্চেন আসছে। এক্সাক্ট 15 মার্কস এর কোশ্চেন গুলা ডিরেক্ট আসার একটু সম্ভাবনা কম, কারণ অনেক বড় টপিক লাগে। সো আপনাকে অবশ্যই 2টা বা 3টা কোশ্চেন অ্যান্সার করতে হবে 15 নাম্বারের জন্য। ওকে, তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে ভাই, এখানে স্কিলটা ডেভেলপ করতে হবে যে যে কোনো কন্টেন্ট আমার পক্ষে আসুক না পক্ষে না আসুক, আমি একটু যদি ধারণা থাকে আমি হচ্ছে লিখে আসতে হবে। কেমন লিখে আসতে হবে মানে হচ্ছে আপনার মোটামুটি ভালো লিখতে হবে এবং কি করতে হবে, আপনার ব্যাপারটা খুব ভালো করে সবগুলো অ্যাঙ্গেল অ্যানালাইসিস করতে হবে। এটা হচ্ছে মেইন ইস্যু। তাহলে সৌদি পাকিস্তান যে ট্রিটি হইলো বা ডিলটা হইলো, সেটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটার এশিয়ার উপর একটা, এটার কিন্তু এশিয়ান পার্সপেক্টিভ আছে, এটার মিডল ইস্ট পার্সপেক্টিভ আছে, এটা সাউথ এশিয়ান পার্সপেক্টিভ আছে, এটা পুরা জিও পলিটিক্যাল যে ইন্টারন্যাশনাল পলিটিক্স সেখানেও একটা খুব ভালো একটা এটা একটা প্রভাব থাকলেও থাকতে পারে আর কি। ঠিক আছে? এটা ডিপেন্ড করতেছে সৌদি পাকিস্তান ডিলটাকে কিভাবে আগায় নিচ্ছে। ঠিক আছে? এবং হচ্ছে ইন্টারন্যাশনাল আপনার যে পাওয়ার গুলো আছে, সুপার পাওয়ার গুলো, সেটা তারা কিভাবে রিয়েক্ট করতেছে ব্যাপারটাতে। দেখেন, যদি এই কনসেপ্টটা পরীক্ষায় চলে আসে, আপনি খেয়াল রাখবেন যে 17 সেপ্টেম্বর 2025, মানে হচ্ছে এটা 17 সেপ্টেম্বর 2025 সাইন করা হয়, এটা মাথায় রাখবো আমরা। ঠিক আছে? আর ওদের এই ডিলটার নাম হচ্ছে স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট। ঠিক আছে? স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট, স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট। যদি আপনার এসএমডিএ চলে আসে, ছোট করে চলে আসে এসএমডিএ। ঠিক আছে? এসএমডিএ এটা যদি আপনার কনসেপচুয়ালি চলে আসে, তাও যেতে আপনি পারেন আর কি। তাহলে দেখেন এইটা নিয়ে আল জাজিরা কি বলছে দেখেন, দ্য এগ্রিমেন্ট স্টেটস দ্যাট এনি অ্যাগ্রেশন এগেনস্ট আইদার কান্ট্রি শ্যাল বি কনসিডার্ড অ্যান অ্যাগ্রেশন এগেনস্ট বোথ। মানে এই এগ্রিমেন্টটা স্টেট করে কি একটা দেশের উপরে যদি আপনার আক্রমণ হয়, অ্যাগ্রেশন হয়, তাহলে হয় কি তারা ধরে নিবে যে দুইজনের উপরে আগ্রাসন হয়েছে এবং তারা একই সাথে রিয়েক্ট করবে। আমরা এটাকে বলতে পারি কালেকটিভ কালেকটিভ আপনার সিকিউরিটি। ঠিক আছে? কালেকটিভ সিকিউরিটি টার্মটা আমরা খুব স্ট্রংলি দেখি হচ্ছে ন্যাটোতে, যেটা হচ্ছে 47 জিকে তে আসছে। ঠিক না? কালেকটিভ সিকিউরিটি একটা কোশ্চেন আসছে না, আর্টিকেল 5। আপনার ন্যাটোর যে আপনার চার্টারটা আছে, সংবিধানটা আছে, সেটা 5 নাম্বার অনুচ্ছেদে আছে কালেকটিভ সিকিউরিটি। মানে ওই দেশের অনেকগুলো দেশ নিয়ে এখানে যে কোনো একটা দেশের উপর যদি আক্রমণ হয়, তাহলে সবগুলো দেশ নিজেদের উপর আক্রমণ হয়েছে ধরে নিয়ে সবাই মিলে রিয়েক্ট করবে। এটা হচ্ছে কালেকটিভ সিকিউরিটি। তাহলে এটা মূলত এই সৌদি পাকিস্তানটা হচ্ছে কালেকটিভ সিকিউরিটির একটা কি পার্ট। পার্ট না মানে একটা ছোটখাটো ভার্সন বলা যায় আর কি। ঠিক আছে? এখন দেখেন, এটা হচ্ছে মূলত ওপেন ডিপ্লোমেসির একটা বৈশিষ্ট্য। ওপেন ডিপ্লোমেসিকে আমরা পাই হচ্ছে আপনার ওই 14 প্রিন্সিপাল দেয় না উড্রো উইলসন, 14 প্রিন্সিপাল দেয় প্রথম বিশ্বযুদ্ধকালীন। সেখানে আপনার প্রথম যেই আর ইয়াটা ছিল, প্রিন্সিপালটা ছিল, সেটা ছিল ওপেন ডিপ্লোমেসি। আগে এই ধরনের চুক্তি হইলে প্রকাশ করতো না। প্রকাশ না করার কারণে কেউ হচ্ছে ধরেন সৌদি এবং পাকিস্তান হচ্ছে এই ডিলটা করছে, কেউ জানে না। এখন না জানার কারণে ভারত হচ্ছে পাকিস্তানে হামলা করে বসছে। ওকে, ভারত যদি পাকিস্তানে হামলা করে ফেলে তখন কি হবে? তখন সৌদি হচ্ছে হুট করে এসে সৌদি বোমা মেরে দিবে ভারতে। তখন ভারত বলবে আমি তোমার সাথে কি করছি? তখন ভারত সৌদি বলবে যে ভাই দেখো, আমার সাথে পাকিস্তানের একটা গোপন চুক্তি আছে,
এই চুক্তি মতে তুমি যদি হচ্ছে আমাদের আইদার কোনো কান্ট্রি যদি আপনার অ্যাট্রাক্ট হয়, তাহলে আমরা দুইজন একসাথে হচ্ছে রিয়াক্ট করবো, এই ধরনের হচ্ছে কি একটা ডিল আছে আমার মধ্যে। তো দেখেন এই যে এইভাবে হচ্ছে আপনার সিক্রেট যেই ডিলগুলা, এই ডিলগুলা মূলত বিশ্বের অনেক বড় বড় ক্ষতি করছে। মানুষ জানে না কি হচ্ছে না হচ্ছে, কি হবে না হবে, আক্রমণ করে ফেলে, পরে দেখে ওর সাথেও একটা সিক্রেট ডিল আছে। ঠিক আছে, এইভাবেই মারাটা খেয়ে যাচ্ছে। তো এরপরে হচ্ছে আপনার কি করা হয়েছে, একটা ডিসিশন নেওয়া হয়েছে বা 14 প্রিন্সিপাল যখন আপনার প্রকাশ করা হয়েছে, তখন তারা মোটামুটি একটা ডিসিশন নেয়। ঠিক আছে, যে আচ্ছা ঠিক আছে, আমরা এখন থেকে সবকিছু পাবলিশ করব এবং হচ্ছে কোনো সিক্রেট ডিপ্লোমেসিতে আমরা যাব না। কেমন? আচ্ছা, তাহলে ব্যাপারটা আমরা আশা করি বুঝতে পারছি। ওকে, তারপর দেখেন, তাহলে এই পার্টটুকু আমি বুঝলাম। এখন দেখেন এই যে আপনার সৌদি পাকিস্তান যে ট্রিটি হলো, এগ্রিমেন্ট হলো, এটার আসলে বৈশিষ্ট্যগুলো কি? এটার বৈশিষ্ট্যের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে কালেকটিভ সিকিউরিটি। তাহলে কালেকটিভ সিকিউরিটি মানে হচ্ছে কি, একসাথে যদি একটা দেশ যদি আক্রান্ত হয়, অন্য দেশে হচ্ছে রিয়েক্ট করবে। ওকে, তারপর উভয় দেশের নিরাপত্তা বৃদ্ধি পাবে, ঠিক না? তো ধরেন ধরেন হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানকে সহজে হারাই দিতে পারবে। ওকে, ধরেন সামরিক শক্তি খুবই কম, মানে ইন্ডিয়ার সামরিক শক্তি খুবই বেশি ধরেন। ওকে, তো এর সাথে আপনার সৌদিকে হারাতে পারবে, আবার একই সাথে হচ্ছে পাকিস্তানকে হারাতে পারবে। কিন্তু ধরেন ইন্ডিয়া হচ্ছে আপনার কি করতেছে, আপনার অনেক বেশি ডিপেন্ড, আপনার বিজনেস ডিপেন্ড করে হচ্ছে ধরেন সৌদি আরবের উপর। তো এটা যেটা হবে যে বিজনেসের জন্য হইলো, নানান ইস্যুর কারণে হইলো, কি হবে আপনার এই যুদ্ধ লাগবে না। তো উভয় দেশ হচ্ছে একটা নিরাপত্তা বৃদ্ধি পাবে। তারপর প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির এই চুক্তির একটা পার্ট, সেখানে তারা প্রযুক্তি ভাগাভাগি করবে। এটা খুবই ডেঞ্জারাস একটা চুক্তি আর কি। প্রযুক্তি শেয়ারিং মানে আপনার টেক শেয়ারিং যেটাকে বলা হয়, টেকনোলজি শেয়ারিংটা খুবই ডেঞ্জারাস। কেন? তো আপনার যদি আপনার মানে ধরেন নিউক্লিয়ার উইপনের টেকনোলজি কিন্তু শেয়ার করার নিষেধ আছে। ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড নিষেধ আছে, এটা শেয়ার করতে পারবেন না। ঠিক আছে, বাট সামহাও যদি করে ফেলে আপনি কি করবেন? ঠিক আছে, মানে আপনি তো আর এখন ওই পাকিস্তান বোমা মারতে পারবেন না, কারণ পাকিস্তান তো নিউক্লিয়ার ওয়েপন আছেই। ঠিক আছে, তো আবার টেক শেয়ারিং, আবার দেখেন প্রযুক্তির মধ্যে আছে, যেমন আপনার আপনার সৌদি সাম্প্রতিক সময় হচ্ছে ইউএসএ থেকে কি পাচ্ছে, F-35 পাচ্ছে। তো F-35 পাওয়ার সাথে সাথে কিছু ট্যাক্স সাপোর্ট হতে পেয়ে যাবে। আবার দেখেন সৌদি যে F-35 দিচ্ছে, সৌদিকে যে F-35 দেওয়া হচ্ছে, ওই F-35 কিন্তু জেনুইন ভার্সন না। ঠিক আছে, মানে যেটা সৌদি সৌদি যেটা পাবে, ইউএসএ যেটা ইউজ করে সেই একই ভার্সন না। ঠিক আছে, মানে হচ্ছে এটা সেকেন্ডারি ভার্সন। সেকেন্ডারি ভার্সন মানে এক্সপোর্ট ভার্সনটা মাথায় রাখবেন। যেমন রাফেল, রাফেল হচ্ছে ফ্রান্স ইউজ করে, আবার রাফেল ইন্ডিয়া পারচেজ করছে। তো রাফেল, যে রাফেলের ভার্সনটা ফ্রান্স ইউজ করে, সেম টু সেম আপনার কি আইডেন্টিক্যাল ভার্সনটা ইন্ডিয়া ইউজ করে না। কিন্তু ইন্ডিয়াকে দেওয়ার সময় তারা হচ্ছে কিছু লিমিটেশন সহ দেয়। কারণ যদি ওই বিমান দিয়ে যদি আবার ফ্রান্স এবং ইন্ডিয়ার মধ্যে যুদ্ধ লাগে, তখন তো ঝামেলা না। তো কোনো কান্ট্রি যখন আপনার অস্ত্র আপনাকে বিক্রি করে, তারা কি করে ভাই, তারা হচ্ছে ওই অ্যাকচুয়াল ভার্সনটা দেয় না। কিন্তু ইউএসএ ইসরায়েলকে হচ্ছে F-35 এর অ্যাকচুয়াল আপনার ইয়াটা দিছে, ভার্সনটা দিছে। এটা পার্থক্যটা আমি শেয়ার করতে পারি আপনাদেরকে, কিন্তু এটা আমাদের টপিক না, আমি স্কিপ করে যাচ্ছি। তাহলে প্রযুক্তি শেয়ারিং এ অনেক ব্রড হওয়ার সুযোগ আছে। যদিও পাকিস্তান বলছে যে পাকিস্তান আসলে খুবই মানে কনফিউজিং বক্তব্য দিচ্ছে। ঠিক আছে, পাকিস্তান সরকারি ভাবে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এই ডিলে মানে হচ্ছে আপনার ইউএসএ আপনার এই আপনার হচ্ছেন সৌদি এবং পাকিস্তানের এই ডিলে নিউক্লিয়ার এনার্জি বা নিউক্লিয়ার পাওয়ার হচ্ছে কিনা পার্ট অফ দ্য ডিল না, পার্ট অফ দ্য ডিল না। ওকে, কিন্তু আবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী উনি আবার একটা বক্তব্য দিয়েছেন যে এটা একটা পার্ট। ঠিক আছে, মানে এখনো শিওর না যে নিউক্লিয়ার উইপনটা এটা পার্ট কিনা, আমরা পরে করবো এগুলো নিয়ে। এরপর সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিবে। আপনারা জানেন যে মানে সৌদি সেনাবাহিনী পুরোটা চালায় হচ্ছে পাকিস্তান ভাই, ওদের পাইলট সবাই পাকিস্তানে। ঠিক আছে, তারপর হচ্ছে ইন্টেলিজেন্স শেয়ারিং করবে, এটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা ব্যাপার। কারণ হচ্ছে ইন্টেলিজেন্স শেয়ারিং কিন্তু আপনার যেহেতু সৌদির সাথে ইসরায়েলের সম্পর্ক ভালো, আবার সৌদি যদি ইউএস এর অনেক ট্যাগ পায়, স্বাভাবিকভাবে হচ্ছে সৌদির কাছে ভালো ইন্টেলিজেন্স থাকে। ঠিক আছে, সো ওই ইন্টেলিজেন্স গুলো যদি হচ্ছে শেয়ার করা শুরু করে, তাহলে কিন্তু পাকিস্তান ভালো এম্পাওয়ার্ড হবে। এরপরে যৌথ মহড়া দিবে। তারপর হচ্ছে নিউক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা আনক্লিয়ার লিখে ফেলছে। ঠিক আছে, এটা হচ্ছে নিউক্লিয়ার। নিউক্লিয়ার আমব্রেলা মানে হচ্ছে ওই যে একটা পারমাণবিক ছাতার মধ্যে চলে আসবে।
ঠিক আছে, একটা পারমাণবিক ছাতার মধ্যে চলে আসবে ব্যাপারটা। আজকে যখন ভূমিকম্প হচ্ছিল তখন আমি নোট করতেছিলাম এটা, আমার প্ল্যান ছিল নোট করবো না, আমি বই থেকে পড়াই দিব। পরে দেখলাম বই পড়ে আরাম পাচ্ছি না, আমি নিজে মজা পাচ্ছি না, আপনার কি পড়াবো। পরে হলো যে একটা নোট করে ফেলি। এই নোট করতে গিয়ে আমার পুরো সারাদিন গেছে এটার পিছনে। ঠিক আছে, পরীক্ষাটা পিছলে ভালো হবে, আপনাদের আরো কিছু নোট দিতে পারবো, কেমন? তো যারা হচ্ছে বাইরে থেকে ক্লাস করতেছেন বা ভিডিও দেখবেন তারা হচ্ছে নোটটা আপনারা পাবেন না, সেক্ষেত্রে হয়তো আপনারা ইয়ে করবেন, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ওকে, বা লিখে আপনার নোট করে ফেলেন। ওকে, মানে সব তো রেডিমেড চাইলে হবে না, ঠিক না? আপনি একটা ভালো নোট পাচ্ছেন, ভালো একটা ভিডিও পাচ্ছেন, এখানে অনেকগুলো বই, মানে ব্যাপারটা এরকম না সবগুলো আমি নিজে কাটছে। এখানে 3টে বইয়ের ডাটা আছে। এখানে হচ্ছে আপনার, আমি এখানে এআই ইউজ করছি, এখানে বইয়ের ডাটা নিচ্ছি, এখানে আল জাজিরা, আপনার টিআরটি, তারপরে আমি প্রায় 5-7, মানে এখানে আমি 2 ঘন্টা পড়ছি, সব ঘাটছে, এরপরে নোটে হাত দিয়েছি। তার মানে এখানে আপনি 7 থেকে 8টা সোর্সের সব পেয়ে যাবেন এখানে। তো এত কষ্ট করতেছে আপনাদের জন্য, আপনার একটু কষ্ট করে লিখবেন না, এটা তো আপনার দায়িত্ব। ঠিক আছে, একদম সব রেডিমেড চাইলে সমস্যা। এখন দেখেন, তাহলে এই চুক্তির তাৎপর্য হচ্ছে কি ভাই? দেখেন যে পাকিস্তান সৌদি সম্পর্ক বৃদ্ধি পাবে। অলরেডি পাকিস্তান সৌদি সম্পর্ক খুবই ভালো। ঠিক আছে, এটা ইসলামিক ইস্যু দিয়ে হোক, এটা যে কোনো ইস্যু দিয়ে হোক, কিংবা হচ্ছে আপনার আপনার আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ওই যে পাকিস্তানের মিলিটারি হচ্ছে সৌদি আরব মিলিটারিকে প্রচুর সাপোর্ট করে, কারণ সৌদি আরবের সবাই বড় লোক ভাই, সৌদির সবাই বড় লোক। এখন ওই ছেলে মেয়েরা হচ্ছে আপনার তাহলে এখনই রাইখা আসবে না যে মিলিটারি ট্রেনিং নিতে, ছেলে আসবে না। ওকে, তাহলে হচ্ছে আপনার সম্পর্কটা আগেও ভালো ছিল, এখন আরো ভালো হবে। তারপর নির্ভরযোগ্যতার পরিবর্তন হবে। আগে শুধু পাকিস্তান না, সরি সৌদি না, পুরো গালফ স্টেট যতগুলো আছে, ওকে, তো আপনারা জানেন জিসিসি যেটা ছিল 1981-এ, যেটা হচ্ছে আপনার স্টাবলিশ করা হয়েছে জিসিসি, ওই জিসিসি তে আপনার কান্ট্রি গুলা সবাই হচ্ছে আপনার সলো ইউএস এর উপরে ডিপেন্ড করতো, যে ইউএসএ হচ্ছে আমাকে সাপোর্ট দিবে। সেম ভাবে হচ্ছে আপনার এই সমস্যাটা হয়ে যায় যখন কাতারে হামলা চালায়। ঠিক আছে, কাতারে যখন হচ্ছে আপনার ইসরায়েল হামলা চালায় তখন বুঝতে পারছে, সৌদি বুঝতে পারছে যে না, মানে সৌদি সৌদি আমাকে সৌদি তখন বুঝতে পারছে ইউএসএ আমাকে প্রোটেক্ট করবে ফ্রম হুথি, হুথিদের থেকে আমাকে কি করবে, প্রোটেক্ট করবে। আমাকে প্রোটেক্ট করবে চীন থেকে, রাশিয়া থেকে। ঠিক আছে, যেগুলো হচ্ছে আপনার কার, ইউএস এর শত্রু। এখন চীন রাশিয়ার সাথে খুবই ভালো সম্পর্ক কার, আপনার এই সৌদির। এবং হুথিদের সাথে একটা বোঝাপড়ায় চলে আসছে। আর হুথিদেরকে ম্যানেজ করতে আসলে সৌদি আরবের ইয়াকে লাগবে না, ইসরায়েলকে, ইয়ে সরি, আপনার ইউএসএ কে লাগবে না। তো ইন দ্য লং রানে দেখা যাচ্ছে যে আপনার সৌদিকে কখনোই ইসরায়েল থেকে প্রোটেকশন দিবে না, এটা বুঝে ফেলছে সৌদি আরব। এই জন্য ওই কাতার হামলা দেখবেন পরপরই খুবই ফাস্ট, ঠিক আছে, খুবই ফাস্ট কি হয়েছে, সৌদি আরব এই ডিলটা করে ফেলছে, এটা কিন্তু খুবই ফাস্ট একটা ডিল করছে। এবং এই ডিল করার আগে হচ্ছে ইউএসএ কে জানানো হয় না। ওকে, তাহলে দেখেন পাওয়ার শিফট হচ্ছে, তার মানে ওয়ার্ল্ড ওয়াইড পাওয়ার শিফট হচ্ছে, যে পাকিস্তানকে কে গুনতো না, ওই পাকিস্তানের সাথে এখন সৌদি আরব নিজে ডিল করতে যাচ্ছে। এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনার আপনার দ্বৈত প্রতিরক্ষা, ডিটারেন্স। এটা হচ্ছে ওই ওই যে এতক্ষণ যেটা বললাম আর কি, যে ওই যে আপনার হচ্ছে ইউএস বেসড, ওদিকে হচ্ছে আবার পূর্ব বেসড, মানে আপনার পাকিস্তান মানে কিন্তু চীন, ঠিক না? পাকিস্তান মানেই চীন, কারণ হচ্ছে পাকিস্তানকে চীন সাপোর্ট দেয়, অস্ত্র দেয়, বিমান দেয়। সো আলটিমেটলি সৌদি আরব মূলত চীনের সাথে ডিল করতেছে। ওকে, আচ্ছা, এরপর দেখুন অর্থনৈতিক কূটনৈতিক প্রতিফলন। এটা অবশ্যই ব্যাপারটা বুঝতে পারছেন যে এখানে অর্থনৈতিক এবং কূটনৈতিক একটা বা শক্তির বা ক্ষমতা বা পাওয়ার শিফটের একটা প্রতিফলন লক্ষ্য করতে পারি আমরা। তারপর নিরাপত্তা নিশ্চিত করা, ঠিক আছে, এখানে নিরাপত্তা হচ্ছে কি দেখেন, সৌদি আরব কি হচ্ছে আপনার ইসরায়েল এবং হচ্ছে ইরান, হুতি বা আপকামিং যতগুলা ক্রাইসিস আসবে সবাইকে নিরাপদ করবে। সামরিক আধুনিক সামরিক আপনার মিলিটারি আধুনিকায়ন হবে, আপনার সেটা হচ্ছে পাকিস্তানের হবে, আবার হচ্ছে আপনার সৌদিরা হবে। এখন পর্যন্ত কিন্তু আপনার যে বিমানগুলো পাচ্ছে সৌদি আরব বা ইউজ করতেছে, আপনার ম্যাক্সিমাম হচ্ছে কার, আপনার পশ্চিমাদের। এখন ধারণা করা হচ্ছে হয়তো আহ, চীনের যে বিমানগুলা, এটা কিন্তু পারচেজের একটা সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। বাংলাদেশ কিন্তু আপনার জে-10C কিনতেছে, জানেন? জে-10 সম্ভবত সি কিনতেছে, সি কিনা এটা সি সম্ভবত। আর আপনার রাফায়েলের বিরুদ্ধে যেটা ইউজ করছে পাকিস্তান সেটা ছিল জে-20, এটা হচ্ছে আপগ্রেডেড ভার্সন আর কি। বাংলাদেশে তো টাকা নাই এতগুলা জে-20 কিনা, এটা কিন্তু বিশাল বড় একটা ফ্যাক্ট হবে।
কারণ আপনার ইন্ডিয়ার এক পাশে হচ্ছে পাকিস্তান, এক পাশে বাংলাদেশ, দুইজনে যদি হচ্ছে আপনার চীনের, এটাকে বলতেছে আপনার ট্রায়াঙ্গেল বলতেছে, চীন হচ্ছে এখানে, কিন্তু চীন এখানে, ঠিক আছে, ধরেন এটা চীন, এই দেখেন ট্রায়াঙ্গেল হচ্ছে না, ঠিক আছে, একটু বাড়ায় দেখেন, যদি ট্রায়াঙ্গেলটা চীন ডেভেলপ করতে পারে, তাহলে কিন্তু আপনি ইন্ডিয়াকে হচ্ছে কি করতে পারবেন, আটকে রাখতে পারবেন, ঠিক আছে। তো এটাকে বলতেছে হচ্ছে চীন, বাংলাদেশ, পাকিস্তান ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলের একমাত্র গোল হচ্ছে ভারতকে আটকানো। সো দেখেন চীনের উন্নত মানের অস্ত্রগুলা, বিমানগুলা যদি পাকিস্তানের কাছে অলরেডি আছে, যদি বাংলাদেশে পায়, দুই এন্ড কিন্তু ভারত ঝামেলায় পড়ে যাবে, আঞ্চলিক প্রভাব বৃদ্ধি হবে, ঠিক না? এখন কিন্তু ইন্ডিয়া আগে, হ্যাঁ, ও একটু বোরিং ফিল করতো, যাই, ঠিক আছে, বোরিং ফিল করলে হচ্ছে কি করবে, পাকিস্তান একটা বোমা মেরে আসে, এই টাইপের একটা একটা ইস্যু ছিল আর কি, কেমন? আপনার ময়ূক চৌধুরী কয়েকদিন আগে একটা বক্তব্য দিল, সেখানে দেখছেন এখানে বাংলাদেশের ট্রেড দিচ্ছে, যে আপনার, আপনারা দেখছেন সম্ভবত, যে ভারত কিভাবে হচ্ছে আক্রমণ করতে পারে, সার্জিক্যাল স্ট্রাইক, এটা হয়তো বাংলাদেশরা জানে, এটা একটা বক্তব্য দিচ্ছে, কেমন? তার মানে হচ্ছে আগে যেটা করছে পাকিস্তানের সাথে, সেটা আসলে আপনার অত সহজে পারবে না। তাহলে এগুলো হচ্ছে আপনার তাৎপর্য। এবার আসি যে এটার দুই পক্ষ একটা চুক্তি হলো, তাহলে অবশ্যই এক পক্ষ লাভবান হবে বা দুই পক্ষই লাভবান হবে, ঠিক না? এটা তো আপনার হচ্ছে উইন উইন সিচুয়েশনে হবে, ঠিক না? গেম থিওরি পড়ে আসছিলাম না আমরা, উইন উইন সিচুয়েশনে চুক্তিটা হয়েছে, দেখেন পাকিস্তানের প্রফিট কি হবে, বা পাকিস্তান কেন হচ্ছে এই চুক্তিতে আগ্রহী ছিল। প্রথমত কৌশলগত গুরুত্ব বৃদ্ধি পাবে। মানে এই যে দেখেন, আপনারা মাঝে মধ্যে কি করেন বলেন, নেতাদের সাথে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন না, কেন করেন ভাই? ঠিক আছে, কারণ হচ্ছে আপনি, আপনি যেটা চাচ্ছেন, যে আপনি যেটা চাচ্ছেন সেটা হলো, আপনি নেতার সাথে আছেন, ব্যাপারটা ফেসবুকে পোস্ট করলে আপনাকে সবাই একটু রেসপেক্ট করবে, হ্যাঁ, এই টাইপের এটা চাচ্ছেন আপনি। তাহলে এই যে দেখেন এইখানে সেম, যে আপনি সৌদি আরবের সাথে ইন্টারন্যাশনাল পলিটিক্সে কিন্তু পাকিস্তান অনেক নিচে, পাকিস্তান অনেক নিচে, পাকিস্তান ইকোনমি ভালো না, পাকিস্তান ড্যামেজড, ঠিক আছে। এরপরেও দেখেন হচ্ছে পাকিস্তান সৌদির সাথে এতবার ডিল করছে, এটা কিন্তু আপনার পাকিস্তানের গুরুত্ব বৃদ্ধি পাবে। পাকিস্তান প্রচুর আর্থিক সহায়তা পাবে, ওআইসি থেকে বলেন, আপনার ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আছে, বা আপনার হচ্ছে লিয়াজু করবে, লিটারালি হচ্ছে আপনার লিয়াজু করবে সৌদি আরব বিভিন্ন এনজিও থেকে টাকা এনে দেওয়ার জন্য। আর সৌদির এত টাকা সে নিজে ইনভেস্ট করতে পারতেছে, আপনারা অলরেডি দেখছেন যে আপনার সালমান ট্রাম্পকে বলতেছে তারা $1 ট্রিলিয়ন ইনভেস্ট করবে, ঠিক আছে, মানে আপনি ইমাজিন করতে পারতেছেন $1 ট্রিলিয়ন মানে কয় টাকা হয়, ইনভেস্ট করার কথা বলছে। তো পাকিস্তান হচ্ছে ভালো একটা ইনভেস্টমেন্ট পাবে। এর পাশাপাশি হচ্ছে আপনার, আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। পাকিস্তান কি কি জায়গায় দেখেন, পাকিস্তান এখন সিকিউরিটি প্রোভাইডার, দেখেন বিশাল বড় একটা ব্যাপার, যে পাকিস্তান সৌদি আরবকে সিকিউরিটি দিচ্ছে। মানে এই ডিলের কারণে আপনি কখনোই বলবে না যে সৌদি পাকিস্তানকে সিকিউরিটি দিচ্ছে, সবাই এটা ধরে নিচ্ছে যে পাকিস্তান সিকিউরিটি দিচ্ছে সৌদি আরবকে। তার মানে দেখেন পাকিস্তান কিন্তু এখন কি একটু মান মর্যাদায় বৃদ্ধি পাইছে। তারপর হচ্ছে মধ্যপ্রাচ্যের নির্ভরযোগ্য প্রতিরক্ষা শক্তি, ঠিক আছে, দেখেন মধ্যপ্রাচ্যে নির্ভরযোগ্য প্রতিরক্ষা শক্তি হতে যাচ্ছে এটা। কিরকম দেখেন, যে এখানে শুধুমাত্র অলরেডি কাতার বলছে জয়েন হতে চায়, মিশর জয়েন হতে চায়, এবং এইটা বাড়াবে কিনা, ঠিক আছে, এইটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। সো নট অনলি আপনার পাকিস্তান সৌদি এখানে আছে, এখানে কিন্তু অন্য কান্ট্রি গুলো যুক্ত হইলে, মানে পুরো জিসিসি যুক্ত হয়ে যাবে, বা আরব লীগ থেকে অনেকে যুক্ত হইতে পারে, তাহলে কিন্তু মানে, যেহেতু হচ্ছে মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হচ্ছে পাকিস্তান, তো পাকিস্তান কিন্তু এটার ফায়দা নেবে, ঠিক আছে। সামরিক সহযোগিতা বৃদ্ধি পাবে। এরপর ভারতের উপর চাপ বৃদ্ধি করতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ভারত কিন্তু আপনার, ভারত ইন্ডিয়া কিন্তু আপনার ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক, আমরা আজকে সেকেন্ড টপিকটা হচ্ছে এটা। এরপরে হচ্ছে ইন্ডিয়া আপনার ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক, আবার ইসরায়েলের সাথে সৌদিরও কিন্তু ভালোই সম্পর্ক। তো সেই হিসাবে হচ্ছে আপনি এখানে একটা একটা ক্রস করার একটা সুযোগ আছে কিন্তু। সো ভারতের উপর চাপ বৃদ্ধি করাটা দুইভাবে করতে পারবে, একটা তো সরাসরি আপনার ওই যে সরাসরি চুক্তির মেইন এজেন্ডা সেটা ইউজ করতে পারবে, আরেকটা এজেন্ডা হচ্ছে লিয়াজু করার মাধ্যমে হচ্ছে ভারতের উপর চাপ প্রয়োগ করতে পারবে। ভারত যেটা করছে সার্ককে ইনঅ্যাক্টিভ করে রাখছে, এবং এবং হচ্ছে প্রতিবেশী দেশ সবারকে ইনফ্লুয়েন্স করার মাধ্যমে আপনার অনেকটা সাউথ এশিয়াতে পাকিস্তানকে একঘরে করে রাখছে, টোটালি একঘরে করে রাখছে, ঠিক আছে। এখন কিন্তু এই অগাস্টের পরে এটা উল্টো ব্যাকফায়ার করে ইন্ডিয়া আপনার একঘরে হয়ে যাচ্ছে, হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। তবে ইন্ডিয়া আসলে একঘরে যাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এটা বিশাল বড় রাষ্ট্র, আমাদের ইকোনমি খুবই স্ট্রং। মালদ্বীপ, ভুটান, নেপাল এসব কান্ট্রি চাইলে ইন্ডিয়াকে অ্যাফোর্ড করতে পারবে না, ইভেন বাংলাদেশ। হ্যাঁ, এটা একবার মেনে নেওয়া লাগবে, কারণ বাংলাদেশের আপনার যদি ইন্ডিয়াকে অ্যাভয়েড করতে চায়, বাংলাদেশকে অনেক টাইম লাগবে।
ওদের উপর যে আমি আপনার হচ্ছেন যে এক্সপোর্ট করা ট্রানজিট থেকে, ট্রানজিট যদি এখন বন্ধ আছে, আপনার ইকোনমি, ওদেরকে ইম্পোর্ট, এগুলা কিন্তু আপনি নতুন একটা বাজার খোঁজা এই বৈশ্বিক খাদ্য সংকটের মধ্যে এটা খুবই টাফ। ওকে, আঞ্চলিক প্রভাব বৃদ্ধি, এগুলো বুঝতে পারতেছেন এই কথাগুলোর মধ্যে। এটা হচ্ছে পাকিস্তানের সাইডে প্রফিট। আমরা সৌদি সাইডে দেখি, সৌদি মূলত একটা ইস্যুতে আসছে। সৌদির কি নাই? সৌদির টাকা আছে, সৌদির হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস আছে, লাক্সারি আছে, ট্যাক আছে। টাকা যেহেতু আছে, ট্যাক নিয়ে আসতেছে। তো দেখেন ওদের সবচেয়ে বড় যে ইস্যুটা চলে আসছে প্রথমত সৌদির মেইন ইস্যুটা, এবং সৌদি কিন্তু আপনার ইসলামিক কান্ট্রি হিসেবে, যেহেতু মক্কা মদিনা সৌদিতে ওদের যথেষ্ট প্রভাব সবসময় থাকবে আপনার ইসলামিক কান্ট্রি গুলোর মধ্যে বা ইসলামিক পপুলেশন যেসব কান্ট্রিতে আছে সবখানে। তাহলে ওদের মূলত প্রধান দরকার সিকিউরিটি, ওদের সিকিউরিটি দরকার, এটা হচ্ছে মেইন ইস্যু। ওকে, তাহলে প্রথমে যেটা করবে যে আপনার ইউএস এর উপর যে নির্ভরতা ছিল, একক নির্ভরতা, সেখান থেকে কি শিফট হচ্ছে, প্রায়োরিটি শিফট হচ্ছে সৌদি আরবের। তারপর কৌশলগত ছায়া ডিটারেন্স, এটা খুব একটা লাগবে না। দেখেন সামরিক সক্ষমতা বৃদ্ধি পাবে, রাজনৈতিক প্রভাব বৃদ্ধি পাবে, তারপর ইসরায়েল হতে নিরাপত্তা লাভ করবে। ঠিক আছে, এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না। এখানে মেইন গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কি ইসরায়েল হতে নিরাপত্তা লাভ আর নির্ভরতা লাভ, নির্ভরতা হ্রাস। ওকে, ওরা এখন হচ্ছে আপনার সহজেই আপনার হচ্ছে দেখেন যে সৌদি যদি এখন সরাসরি আপনার পাকিস্তান চীনে যায়, চীন থেকে অস্ত্র কিনে, এটা কিন্তু বিশাল বড় ক্যাওস ক্রিয়েট করবে ইন্টারন্যাশনাল পলিটিক্স। তো আপনি কি করবেন ভাই? আপনি হচ্ছে থার্ড পার্টি ইউজ করেন না, আপনি মাঝখানে পাকিস্তান থেকে নেন, পাকিস্তান হচ্ছে আপনার সোর্সিং করে দিবে চীন থেকে। এটা খুবই কমন একটা ব্যাপার। যেমন হচ্ছে ইসরায়েল থেকে বাংলাদেশ সরাসরি কি কিনতে পারে না? অস্ত্র কিনতে পারে না, কারণ ইসরায়েল কোনো স্বীকৃতি দেয় না। তো ইসরায়েলি জিনিসপত্র কি বাংলাদেশে নাই? আছে, সোর্সিং করতেছে। ধরেন হচ্ছে গ্রিসকে দিয়ে ইসরায়েল দিয়ে কিনে, এবার হচ্ছে গ্রিস থেকে বাংলাদেশ কিনতেছে, এইভাবে সোর্সিং হইতে পারে। ঠিক আছে, আচ্ছা। এখন দেখেন যে এই চুক্তির ফলে কিছু চ্যালেঞ্জ ফেস করবে কয়েকটা কান্ট্রি। এটা যদি আমরা দেখি যে প্রথম ভারত কিছু চ্যালেঞ্জ ফেস করবে, ইন্ডিয়া মানে সবচেয়ে বেশি চিল্লাইছে ইন্ডিয়া, ঠিক না, এই ডিলের পরে। তাহলে ইন্ডিয়ার চিল্লাই এটা কি দেখি আমরা, নিরাপত্তাগত জটিলতা বৃদ্ধি পাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, মানে ক্রাইসিসে পড়ে গেছে ব্যাপারটা এরকম না, বাট সম্পর্কগুলো এখন জটিল হয়ে যাবে। এই যে বললাম অনেক ক্যাচাল আছে এখানে, ইন্ডিয়া অনেক ক্যাচালে পড়ে যাবে। কি কি ক্যাচালে পড়বে দেখেন। প্রথমত দেখেন যে ইউএস এর সাথে অবশ্যই সম্পর্ক ভালো হচ্ছে কার? ইউএস এর সম্পর্ক ভালো হচ্ছে আপনার সৌদির, ইসরায়েলের। ঠিক আছে, এখন সব তো ইউএস কেন্দ্রিক চলতেছে, এখনো চলতেছে। দেখেন এই ইউএস এর সাথে আবার সম্পর্ক খারাপ চলতেছে হচ্ছে ইন্ডিয়ার, খারাপ সম্পর্ক চলতেছে। ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো চলতেছে চীন এবং রাশিয়ার, যারা হচ্ছে সরাসরি কি আপনার আপনার ইউএস বিরোধী। আবার এই ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক আছে ইন্ডিয়ার, তারা কিন্তু প্রচুর অস্ত্র শস্ত্র নেয়, এটা পরে আলোচনা করবো। আবার দেখেন এই সৌদি হচ্ছে যেহেতু একটা আপনার গোল্ডেন ডিম পাড়া একটা রাজহাঁস, তো এই সৌদি হচ্ছে আপনার সবার সাথে সম্পর্ক ভালো। তাদের হচ্ছে আপনার রাশিয়ার সাথে সম্পর্ক ভালো, চীনের সাথে সম্পর্ক ভালো, ইসরায়েলের সাথে সম্পর্ক ভালো, ইউএস এর সাথে সম্পর্ক ভালো। ইন্ডিয়া যে কাজটা করতেছে, ইন্ডিয়া মূলত হচ্ছে এখন একটা বেকায়দায় পড়ে গেছে। ওরা দুই নৌকাতে খেতে খাইতে গিয়ে ঝামেলায় পড়ে গেছে। কিরকম করছে দেখেন, ইন্ডিয়া হচ্ছে এসসিইউ তে যেভাবে আছে, ওরা কিন্তু এসসিইউ খুবই অ্যাক্টিভ মেম্বার, ব্রিক্স এরও খুবই অ্যাক্টিভ মেম্বার। আবার ওরা হচ্ছে কোয়াডের সদস্য, যেটা হচ্ছে সরাসরি রাশিয়া চীন বিরোধী। এইসব ইস্যুতে হচ্ছে চীন হচ্ছে একটা বেকায়দার মধ্যে আছে। এখন বেকায়দা কি দেখেন, যে ইন্ডিয়া হচ্ছে আপনার যেভাবে ইসরায়েলের ভালো সম্পর্ক মেনটেন করে, আবার সৌদি আরবও ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক মেনটেন করে। এখন ইন্ডিয়ার সম্পর্ক এত ভালো না যে ইন্ডিয়া ইসরায়েলকে ম্যানেজ করবে সৌদির সাথে কাট করতে, এটা সম্ভবই না, ইসরায়েল এটা করবেই না। ঠিক আছে, মাঝখানে সৌদি পাওয়ার যথেষ্ট বেশি, সৌদি চাইলে ইসরায়েলকে দিয়ে ইন্ডিয়াকে ফ্যাসাদে ফেলতে পারে। ঠিক আছে, এবং যদি এই কাজটা হয় তাহলে পাকিস্তান সবচেয়ে বেশি খুশি হয়ে যাবে। ঠিক আছে, আবার দেখেন পাকিস্তান আবার আপনার এটাকে বলা হচ্ছে আয়রন বন্ড বা আয়রন ব্রাদার বলা হচ্ছে চীনের। চীনের আয়রন ব্রাদার হওয়ার কারণে ইন্ডিয়া যতই এসসিইউতে থাকুক, ব্রিক্সে থাকুক, কিন্তু চীন কখনোই চীনের কাছে থেকে পাকিস্তানকে সেপারেট করতে পারবে না ইন্ডিয়া। ঠিক আছে, তো দেখেন অলরেডি হচ্ছে পাকিস্তান ভারত ইউএস এর সম্পর্ক খারাপ, ওদিকে হচ্ছে ইসরায়েলের সাথে সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা আছে, কারণ ইসরায়েলকে হচ্ছে ইউএস ব্যাক দেয় এবং সৌদি ব্যাক দেয়, দুজন যদি চাপ দেয় ইসরায়েল অবশ্যই কিছু হলে সম্পর্ক খারাপ করবে ইন্ডিয়ার সাথে। তখন ইন্ডিয়া হচ্ছে আবার তখন সরাসরি ভিড়তে হবে চীনের সাথে, আর চীনকে কোনোভাবে ইন্ডিয়া কি সহ্য করতে পারবে না। তাহলে ইন্ডিয়া একটা জটিল সমীকরণের মধ্যে পড়ে যাবে, তারা আসলে করবেটা কি। ঠিক আছে, ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং লাগছে আমার যখন আমি এটা নিয়ে স্টাডি করতেছিলাম। দেখেন আপনাদের কোশ্চেন থাকতে পারে, একটু কোশ্চেন গুলো মাথায় সেট রাখেন, খাতায় লিখে রাখেন। আমরা মোটামুটি ক্লাসের লাস্টের দিকে বা টপিকটা শেষের দিকে আমরা কোশ্চেন নিব, এই টপিকের শেষে কোশ্চেন নিব।
দেখেন যে আপনার হচ্ছে হিন্দুস্তান টাইম এটা নিয়ে একটা কথা বলছে, দেখেন পাকিস্তানের উপর হামলাকে পাকিস্তান সৌদির উপর আগ্রাসন হিসেবে প্রচার করবে। মানে হিন্দুস্তান টাইম তো বুঝছেন, এটা ইন্ডিয়ান একটা পত্রিকা, তারা অলরেডি এটা আশঙ্কা করতেছে যে এতদিন যা করছে করছে, কিন্তু এখন যদি পাকিস্তানের উপর হামলাটা চালায় তাহলে পাকিস্তান কি করবে, এই হামলাটাকে সৌদির উপর আগ্রাসন হিসেবে এই এই চুক্তির আন্ডারে নিয়ে যাবে। তখন হচ্ছে ইন্ডিয়া ঝামেলায় পড়ে যাবে যে ইন্ডিয়া সৌদির উপর আক্রমণ করে ফেলাইছে। ঠিক আছে, আর সৌদির উপর আক্রমণ মানে সৌদির উপর আক্রমণ না, পুরা আপনার মুসলিম বিশ্বকে প্রভাবিত করবে, সৌদি আরব ওআইসি কে প্রভাবিত করবে, আরব লীগকে প্রভাবিত করবে, জিসিসি কে প্রভাবিত করবে, বিশাল বড় একটা ক্যাওস ক্রিয়েট হয়ে যাবে। তাই এটা আপনার একটু মাথায় রাখবেন, এই কোটেশনটা মাথায় রাখবেন। এরপর দেখেন কূটনৈতিক এবং কৌশলগত ভারসাম্য খারাপ হবার আশঙ্কা। এই দেখেন এতদিন একটা ভারসাম্য ক্রিয়েট হয়ে গেছে, ঠিক না, পাকিস্তান হচ্ছে আপনার পাকিস্তানকে ছাড়া একটা ওয়ার্ল্ড পলিটিক্সে ভারসাম্য চলে আসছে। এখন কিন্তু এই ফুল ভারসাম্যটা প্যারাডাইম শিফট হয়ে যাবে। ঠিক আছে, এখন এখন দেখেন আপনারা যে আপনার পাকিস্তানের হারানোর কিছু নাই। পাকিস্তান অলরেডি একটা ড্যামেজড কান্ট্রি, মানে তাদের পারমাণবিক বোমা না থাকলে এটাকে ঘুমতো না, এরকম একটা কান্ট্রি। বাট এখন দেখেন ও কিন্তু বাংলাদেশের সাথে ডিল করতেছে, ভারতকে হারায় দিচ্ছে সাম্প্রতিক যুদ্ধে, সৌদির সাথে ডিল করতেছে, ট্রাম্পের সাথে 3 মাসে 3বার মিটিং হয়েছে, এবং ট্রাম্প হচ্ছে ইনভেস্ট করতেছে কোথায়, আপনার পাকিস্তানে। ট্রাম্প হচ্ছে পাকিস্তানের সাথে ইনভেস্ট করতেছে, আবার আফগানিস্তানকে থ্রেট মারতেছে, আবার চীন হচ্ছে বিনামূল্যে অস্ত্র দিচ্ছে পাকিস্তানকে। তাহলে পাকিস্তান কিন্তু এখন আবার খুবই মানে খুবই পাওয়ারফুল একটা কান্ট্রি হওয়ার পথে আছে আর কি। ঠিক আছে, এতে বর্তমান যে ভারসাম্যটা আছে এইটা নষ্ট হচ্ছে। ঠিক আছে, দেখেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে বলেছে তারা পারস্পরিক স্বার্থ এবং সংবেদনশীলতাকে মাথায় রাখার আশা করে। মানে তারা আশা করতেছে এই চুক্তির ফলে, এই চুক্তির পরে যে স্টেটমেন্টটা দিছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়, ফরেন মিনিস্ট্রি থেকে যে চুক্তি দেওয়া হয়েছে, যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেখানে বলছে কি যে তারা আশা করে পাকিস্তান এবং সৌদি আরব দুইজনই পারস্পরিক স্বার্থ এবং সংবেদনশীলতা মাথায় রাখবে। ঠিক আছে, খুবই মজার একটা স্টেটমেন্ট। ঠিক আছে, এবার দেখেন নিউক্লিয়ার আমব্রেলা, দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্যের পারমাণবিক ভারসাম্য পরিবর্তন আসবে। ঠিক না, আপনার হচ্ছে মধ্যপ্রাচ্যে কোনো পারমাণবিক বোমাই ছিল না অ্যাপার্ট ফ্রম আপনার ইসরায়েল আর কি। এখন দেখেন, এখন ব্যাপারটা এরকম হয়ে গেছে যে সৌদির কাছে পারমাণবিক বোমা আছে, এটা একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে বা হওয়ার পথে আছে বা সম্ভাবনা আছে আর কি। ঠিক আছে, এটা মধ্যপ্রাচ্যে যে আপনার একটা পারমাণবিক ভারসাম্য ছিল সেটা নষ্ট করে ফেলাইছে। যেটা নষ্ট হচ্ছিল আপনার ইরান, ইরান যদি আপনার কোনোভাবে পারমাণবিক বোমা পেয়ে যায় তখন ভারসাম্য নষ্ট হতো। এখন এটা চুক্তির মাধ্যমে হয়ে গেছে, বুঝছেন ব্যাপারটা। যদিও পাকিস্তান জানে পারমাণবিক অস্ত্র এই চুক্তির অফিসিয়াল অংশ নয়, কিন্তু আমরা পরে দেখবো তাদের একজন মন্ত্রী এটা পুরো উল্টা স্টেটমেন্ট দিচ্ছে। এরপরে দেখেন যে প্রভাবশালী কূটনৈতিক আপনার হচ্ছে কূটনৈতিক নীতি পুনর্গঠন হবে। ঠিক আছে, মানে কূটনীতিক নীতিগুলো পরিবর্তন হবে, পুনর্গঠন হবে, রিস্ট্রাকচারে যাবে আর কি, সফল হবে। যেমন ভারত জিসিসি কৌশল পরিবর্তন করতে হবে। ঠিক আছে, এখন ভারত চাইলে জিসিসি তে আগে যেভাবে হচ্ছে পাকিস্তান যদি কথাবার্তা বলতো কিন্তু চেঞ্জ করতে হবে। ভারতের বাণিজ্য নীতিও পরিবর্তন হবে। ঠিক আছে, দেখেন যে আগে যেটা ছিল জিসিসি কে অন্ধভাবে ট্রাস্ট করতে পারতো, এখন ট্রাস্ট করতে পারবে না। আপনি যখন ইনভেস্টমেন্টের দিকে যাবেন তখন আপনার মাথায় রাখতে হবে যে ইনভেস্টমেন্টটা করতেছেন 50 বছরের জন্য, কারণ ইনভেস্টমেন্টটা 5 লাখ টাকা নয়, মিলিয়ন মিলিয়ন ডলার। ঠিক আছে, এবার কূটনৈতিক চাপ বাড়বে ভারতের উপরে, মুসলিম জোটগুলো আরো একত্রিত হবে, পাকিস্তান পাকিস্তান তো এই চুক্তিটাকে ইউজ করে অন্য কান্ট্রি গুলোকে ভেড়াবে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এখন দেখেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব কি বলছে, এই চুক্তি সৌদির ভুল পদক্ষেপ। ঠিক আছে, শিবম কর্নল শিব, আমার খুবই ভালো লাগছে এটা বলে, বুঝছেন, মানে তারা পারতেছে না, কান্নাকাটি করে দেয় আর কি। আচ্ছা, এখন দেখেন ইসরায়েলের জন্য এটা একটা চ্যালেঞ্জ ক্রিয়েট করছে, বুঝতেই পারতেছেন যে মধ্যপ্রাচ্যে আসলে ইসরায়েল যে ছড়ি ঘুরাতে সেটা এখন আর একটু ঝামেলা হইতে পারে। প্রথমে দেখেন পারমাণবিক ঝুঁকি। ঠিক আছে, পারমাণবিক ঝুঁকিটা হচ্ছে দেখেন যে প্রযুক্তির আপনার সৌদি আরবের যে পাকিস্তানের যে পারমাণবিক প্রযুক্তি আছে সেটা পাওয়ার একটা আশঙ্কা সৃষ্টি হয়েছে, এটা হয়েছে। ঠিক আছে, দেখেন যে প্রাক্তন পাকিস্তান সিনেটর, ঠিক আছে, মোশাহিদ হোসেন বলেন এই চুক্তি ইসরায়েলের ইন্দো ইসরায়েলি অ্যাক্সিসকে সামলাতে উদ্দেশ্যে পরিণত হতে পারে। ইন্দো ইসরায়েলি অ্যাক্সিসকে এটা একটু পরে আলোচনা করবো, সেকেন্ড পার্ট অফ দ্য ক্লাস। তো এটা আমরা একটু পরে আলোচনা করবো, আর ক্লিয়ার হবে, ওটা দেখে নিবেন যারা ভিডিও দেখবেন। এরপর দেখেন আঞ্চলিক প্রতিরোধ, আপনি হচ্ছেন আঞ্চলিক ভাবে হচ্ছে ইসরায়েলকে প্রতিরোধ করা এখন সহজ হবে। সামরিক এবং কূটনৈতিক সংকেত, দেখেন আল জাজিরা বলেছে চুক্তিটি একটা স্পষ্ট সংকেত পাঠাচ্ছে যে গালফ রাজ্যগুলো তাদের নিরাপত্তা গ্যারান্টি হিসেবে ইউএস এর উপর একক নির্ভরতা কমিয়ে অন্যান্য অংশীদারীদের দিকে ঝুঁকেছে। এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। আগে যেটা হইতো
যে সবাই হচ্ছে ইউএসএ ফোকাস, ইউএসএ ফোকাস, ইউএসএ ফোকাস, কেমন? তো আপনি সবকিছুর জন্য ইউএসএ কেই আপনার যাওয়া লাগতো। আবার হচ্ছে যখন হচ্ছে ইসরায়েল কোনো বেয়াদবি করতো, ইউএসএ বলতেছে ঠিক আছে ছোট মানুষ মাফ করে দিই, কিন্তু আপনার কিছু করার নাই, কারণ আপনার কাছে কোনো অপশন নেই, আপনি কি করবেন? আর মাফ করতে বলতে করে দিলেন আর কি। এখন কিন্তু ব্যাপারটা অবস্থা কিন্তু কি হচ্ছে, আপনার চেঞ্জ হচ্ছে। ওকে, তারপর হচ্ছে এটা শুধু চুক্তি না, এটি হচ্ছে প্রতিদ্বন্দ্বিতামূলক কৌশলগত জোটের সম্ভাবনা। এই যে বললাম, এটা একটা জোটে পরিণত হবে একটা সময়, এবং এটা ন্যাটোর মতো হয়ে যেতে পারে। কিন্তু এখানে আপনার গালফ ক্লাব গুলো ঢুকবে কোনো শিওর থাকেন, যদি ঢুকে যায় আপনার হচ্ছে যেসব কান্ট্রির সাথে গালফের ভালো সম্পর্ক কিংবা সৌদির ভালো সম্পর্ক তাদেরকে ঢুকাবে। এটা কিন্তু বিশাল বড় একটা জোট হতে পারে, এবং ওদেরকে সাপোর্ট দিবে চীন বা রাশিয়া, তখন আরো ঝামেলায় হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখেন এখানে চীনের কোনো মাথা ব্যথা আছে কিনা দেখেন। এটা কিন্তু পরীক্ষা এইভাবে আসতে পারে যে এই চুক্তির বৈশ্বিক প্রতিক্রিয়া কি হইতে পারে, তখন আপনি এইভাবে কান্ট্রি ধরে ধরে দিবেন। আপনারা হচ্ছে না, এটা একটা মিস্টেক করেন। আপনি বৈশ্বিক প্রতিক্রিয়া কি করেন জানেন? এই 1 2 3 4 বইয়ে আমি ঘাটতেছিলাম, তো অনেকগুলো বই ঘাটছে, 9 বাইটা ঘাটছি। 9 বাই মোটামুটি ভালো, ঠিক আছে। 9 বাই পুরো চ্যাট জিপিটি মারছে। আমার যেটা কয়েকটি কোশ্চেন করে দেখলাম, আমি হচ্ছে সার্চ করছি, আমি তো সার্চ করি আর কি, আমরা তো এই টাইপের প্রোডাক্ট, ঠিক না? দেখছি কোন চ্যাট জিপিটিতে কি আসতেছে, হ্যাঁ হ্যাঁ, আমি সুন্দর মতো হচ্ছে একটা টান দিলাম, দেখতেছি ওই যে দুই একটা যা আসছে এখানে মেরে দিতেছে। এটা আমাকে খুবই হতাশ করছে আর কি। ঠিক আছে, তারপর ধরুন হচ্ছে আমার মনে হয়েছে যে ইয়া তো কোটা ভালো লিখে নাই, মানে ইউনিক, ইউনিকের ইন্টারন্যাশনাল বইটা আমি সবাই কিনছি, খুবই অখাদ্য মনে হয়েছে আর কি। আমার আমি ওদের ডিফেন্ড করতেছি না, ওরা মন টন খারাপ করবে কিনা, আমি বলতে চাচ্ছি বইগুলো একটু ভালো কোয়ালিটিফুল করতে পারতো, বুঝছো? তবে 9 বাই এক বইয়ের একটা ভালো দিক লাগছে, অযথা ডেটা দিয়ে ভরে রাখে না। ডেটা কিন্তু এখন পরীক্ষায় আসেই না, এটা বারবার বলি আমি। কিন্তু 9 বাই হচ্ছে 45 6 পর্যন্ত বইয়ের ডেটার উপরে কিছু নেই। এইবার ডেটা বাদ দিয়ে অ্যানালিসিস করা ট্রাই করছে, বাট আই থিঙ্ক দে ইউজড টু মাচ এআই। ঠিক আছে, এআই দিয়ে যদি ভাই আপনার পড়াশোনা হইতো, তাহলে তো আসলে বই লিখতো না কেউ, ঠিক না? বুঝতে হবে তো কোনটা কিসে কাজে লাগে। যাই হোক, চীনে দেখেন, চীনের হচ্ছে সুবিধা হচ্ছে কি ভাই, মাল্টিপোলার নিরাপত্তা, নিরাপত্তা কৌশল বা নিরাপত্তা ব্যবস্থা আপনার কি করতে পারবে, গঠন করতে পারবে। এখন যেহেতু হচ্ছে গালফটা হচ্ছে সরাসরি হচ্ছে আপনার ইউএসএ ফোকাসড, সেখান থেকে মাল্টিপোলারাইজেশনের দিকে আগাইতে পারে। ইউএসএ ফোকাসড হবে, চীন ফোকাসড হবে, রাশিয়া ফোকাসড হবে, নিজেরাই একটা পাওয়ার হিসেবে রাইজ করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে চীনের জন্য একটা সুযোগ ক্রিয়েট করবে যে আপনার যে চীনও এখানে ঢুকতে পারবে, বা চীন চাইলে হচ্ছে এখানে কি এঙ্গেজ হতে পারবে। এটা চীনের জন্য একটা সুযোগ, এটা চীন মিস করবে না। এর পাশাপাশি দেখেন যে অস্ত্র বাজারে চীনের একটা শক্তি বৃদ্ধি পাবে, কারণ সাম্প্রতিক আপনার বৈশ্বিক বাজারে ভাই আপনার আপনার ওয়েস্টার্ন উইপনের অনেক বড় চাহিদা আছে। কেন বলেন তো ভাই? চীন তো ভাই দেশে দেশে গিয়ে যুদ্ধ করে না। এখন চীন একটা বোমা ধরেন বানাইছে, কিংবা হচ্ছে একটা ধরেন বিমানই বানাইছে, এখন যুদ্ধ হচ্ছে না, এটা ইউজ করবে কোথায়? বা চীনের মিডিয়া তো আর অত বেশি কাভারেজ পায় না। ওকে, তো কি হয়, আপনার সবচেয়ে বেশি যুদ্ধ করে হচ্ছে ইউএসটা, জায়গায় 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 যুদ্ধ করতেছে। তো জায়গায় জায়গায় যুদ্ধ করতে গিয়ে স্বাভাবিকভাবে হচ্ছে কি হয়, আপনার ইউএস এর অস্ত্রগুলোর টেস্ট হয়, মানুষ জানে, ওরা খুব বেশি প্রচার করে। এইসব কারণে হচ্ছে কি হয়, আপনার ওয়েস্টার্ন অস্ত্রগুলোর বেশি প্রমোশন হয়, সেল হয়। কিন্তু এই ইন্ডিয়ার যুদ্ধের কারণে হচ্ছে, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের কারণে কিন্তু চীনের অস্ত্র বিক্রি বাড়তেছে। ঠিক আছে, তো আপনার এই যে বাড়লে বাড়া মাত্রই হচ্ছে অস্ত্র বাজারে চীন ঢুকে যাবে। সেমটা আমরা দেখি কোথায় বলেন, আজারবাইজান আর্মেনিয়া নাগার্নো কারাবাখে একটা যুদ্ধ হইলো না, কয়েকদিন আগে শর্ট যুদ্ধ হয়েছে না, আর্মেনিয়া আজারবাইজানে। সেইখানে আপনার তুরস্কের ড্রোন মারাত্মক ভালো পারফরমেন্স দেখেছে। এখন দেখেন যেখানে যুদ্ধ, তুরস্কের আপনার ড্রোন তো আসলে ইউজ করার সুযোগ পায় না তুরস্ক। ঠিক আছে, তো এখানে ওই একটা যুদ্ধে যখন তুরস্কের ড্রোন ইউজ করছে, খুবই ভালো পারফরমেন্স দেখাইছে। এরপরে হয় তুরস্কের ড্রোন নেওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছে। আরেকটা হচ্ছে আপনার কার ড্রোন বলেন, ইরানের ড্রোন। ইরানের সাহেদ সহ কিছু ড্রোন খুবই ভালো পারফরমেন্স দেখাচ্ছে আপনার কিসে, ওই রাশিয়া ইউক্রেন যুদ্ধে। এই জন্য কিন্তু ইরানের ড্রোনও কি আপনার বাড়তেছে, বিক্রি বাড়তেছে। যদিও এখানে আপনার নানান ধরনের গ্যাঞ্জাম লাগিয়ে রাখছে আপনার ইউএসএ, বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার কারণে হচ্ছে সরাসরি মানুষ ডিল করতে পারতেছে না। বাট একটু করে আগান, ডিল গুলা স্বরূপ, নিষেধাজ্ঞা স্বরূপ, দেখবেন হচ্ছে ইরান স্ট্রংলি হচ্ছে অস্ত্র বিক্রি করতে পারতেছে। ইউএস এর ইস্যু দেখেন, ইউএস এর ইস্যুটা হচ্ছে ইউএস এর উপর নির্ভরতা হচ্ছে হ্রাস পাবে। ঠিক আছে, যে ইউএস এটা যেন তারা একটু ভাববে আর কি, এবং কূটনৈতিক প্রতিযোগিতার সৃষ্টি হবে। আগে এখানে পুরো ডোমিনেন্স চালাতে ইউএস, যেটা বলতে সেটা।
ঠিক আছে। এখন এখন হচ্ছে আবার চীন চলে আসবে মাঝখানে। তাহলে ওই যে বললাম যে আপনার হচ্ছে মাল্টিপোলার, তো চীন চলে আসলে কিন্তু গ্যাঞ্জাম শুরু হয়ে যাবে, এটাই আর কি। ঠিক আছে। আচ্ছা, ওকে, দেখেন তাহলে এটা শুধু ইউএস এর প্রভাব, আর রাশিয়ার প্রভাবটা হচ্ছে অবশ্যই ইম্পর্টেন্ট। রাশিয়ার জন্য একটা ভালো সংবাদ, ঠিক না? আপনার ইউএসএ মারা খাচ্ছে, এটা ভালো একটা সংবাদ। এবং চীন যারা আছে, চীনের সাথে রাশিয়ার ঐতিহাসিক ভাবে ভালো সম্পর্ক অত বেশি না হলে এখন খুবই ভালো সম্পর্ক আছে। ঠিক আছে। তো ওয়েস্টার্ন ডমিনেন্স যখন কমবে, রাশিয়ার জন্য একটা কি হবে, একটা অপরচুনিটি ক্রিয়েট হবে। রাশিয়ার অস্ত্র কিন্তু ভালো, ওদের বিশেষ করে বিমান কিন্তু খুবই ভালো, মিগ সু খুবই ভালো। ঠিক আছে। এবং হচ্ছে ইন্ডিয়া সম্ভবত সু এর কিছু প্রযুক্তি নিচ্ছে। আমি আজকে আল জাজিরা একটা নিউজ পড়লাম, এটা ঘাটতে গিয়ে পাইছি যে আপনার সু এর কিছু প্রযুক্তি হতে নেবে, কিংবা সরাসরি Su-57টাই হয়তো নেওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে। এবং পরবর্তী অবস্থা দেখভাল করবে এবং সেখান থেকে সুযোগ নেওয়ার ট্রাই করবে আর কি রাশিয়া। এটা হচ্ছে আমাদের মোটের উপরে কনসেপ্টটা। আমি একটু রিকেপ করবো, তার আগে দেখেন কিছু কোটেশন আমি নিয়ে আসছি। কোটেশন গুলা রিয়েল কোটেশন, ওকে, আমি অনেক ঘেটে ঘেটে আপনার পত্রিকা থেকে কালেক্ট করছি, তো আপনারা ইউজ করতে পারবেন। তবে অবশ্যই সোর্স দিবেন, সোর্স ছাড়া কোটেশন দেওয়া যাবে না। দেখেন, বাই সাইনিং দ্য প্যাক্ট, সৌদি আরবিয়া ওয়াজ লুকিং টু পুট ইটস এগস ইন ডিফারেন্ট বাস্কেট। বুঝছেন ব্যাপারটা? ওর সৌদি আরবের হচ্ছে চাচ্ছে কি ডিফারেন্ট ডিফারেন্ট বাস্কেটে তাদের ডিমগুলো রাখতে, মানে তাদের হচ্ছে পা রাখতে। মূলত মূলত এখানে মাল্টিপোলারাইজেশনটাকে বোঝাচ্ছে। ঠিক আছে। তারপরে পড়বেন, এখানে তেমন কিছু নাই। ঠিক আছে। দিস ইজ নট এ হেজিমনিক এগ্রিমেন্ট, দিস ইজ ডিফেন্সিভ এগ্রিমেন্ট। এটা বলছে হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া। আর এই যে দেখেন পারমাণবিক বিষয় নিয়ে কি বলছে, হোয়াট উই হ্যাভ আওয়ার ক্যাপাবিলিটিস উইল অ্যাবসলিউটলি বি অ্যাভেলেবল আন্ডার দ্য প্যাক্ট। এটা বলছে খাজা আসিফ, উনি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। দেখেন, প্রতিরক্ষা মন্ত্রী বলছে যে অ্যাভেলেবল হবে আন্ডার দ্য প্যাক্ট, মানে হচ্ছে নিউক্লিয়ার উপর নিয়ে বুঝেছে। এটা বলছে আপনার প্রতিরক্ষা মন্ত্রী, উনি সম্ভবত আবার আছে যায়। এখন দেখেন, আবার পররাষ্ট্র অধিদপ্তর থেকে বলছে কি যে না, এটা এটার মধ্যে পড়ে না। তার মানে কনফিউশন সহ বক্তব্য রাখতেছে। ইটস পারপাস শুড বি পিস অ্যান্ড স্টেবিলিটি, নট অ্যাগ্রেশন। এটা বলছে হচ্ছে ইশাকদার, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। কয়েকটা করেছেন, মাথা রাখবেন, আসলে দিয়ে দিবেন আর কি। ঠিক আছে। আসেন আমরা একবার একটু রিকেপ করে যাই। তাহলে পাকিস্তান সৌদি চুক্তি হয়েছে আপনার 17 সেপ্টেম্বর 25-এ। আর বৈশিষ্ট্য হচ্ছে কালেকটিভ সিকিউরিটি, উপদেশ নিরাপত্তা বৃদ্ধি পাবে, প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি পাবে, তাৎপর্য হচ্ছে সম্পর্ক বৃদ্ধি পাবে, ওকে, সামরিক আধুনিকায়ন হবে, এগুলো একটু পড়বেন। তাহলে আমরা কি করলাম, প্রথমে হচ্ছে এটার নাম দিলাম, তারপরে এই চুক্তির তাৎপর্য কি, মানে কেন করছে, এটার ফলে কি ইম্প্যাক্ট আসবে। ইম্প্যাক্টে আসছে আগে আমরা আসছি লাভ, কার লাভ ক্ষতি কি হচ্ছে। পাকিস্তান সৌদি সেক্টর থেকে আমরা ভাবলাম যে আচ্ছা, এখন এই কোশ্চেন যদি এভাবে আসে যে আপনার ধরেন এভাবে আসলো যে এই চুক্তি করার কারণ কি, যদি এটা আসলে 15 নম্বরে চলে আসবে। এটা আসলে 15 নম্বরে আসবে, কারণ টোটাল রিজনটা জিজ্ঞেস করছে, তখন আপনি সব দিবেন। এখানে পাকিস্তান সৌদি আরবের কার পার্সোনাল লাভ কি হচ্ছে, এটার ফলে চ্যালেঞ্জেস কি দাঁড়াবে, আপনার বিগ সুপার পাওয়ার গুলোর রেসপন্স কি হইতে পারে, এটা সব নিয়ে আসবে। ঠিক আছে। আর এখানে কিন্তু ম্যাপ দিবেন, অ্যাটলিস্ট পাকিস্তান সৌদির ম্যাপ তো দিবেন। ম্যাপ নিয়ে একটা ক্লাস হবে আপনাদের পেইড বেছে। ঠিক আছে। এখন চ্যালেঞ্জেস গুলো তো আমরা প্রতি কান্ট্রি ওয়াইজ পড়ছি, আপনি হচ্ছে এটা ঘাটবেন, গেটে ইনশাআল্লাহ ভালো একটা পরীক্ষা দিতে পারবেন। আচ্ছা, যদি পরীক্ষাটা আসে, এখন বলেন কোনো কোশ্চেন আছে কিনা এটার উপরে। আচ্ছা, কোনো প্রশ্ন আসছে কি?